হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি তো সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন। কি ভালো আছেন তো? চলুন, আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে। আজ বুধবার। তো গত বুধবার বলে গেছিলাম, দেখুন একটা ব্যাপার আছে, আমি আগে ঘটনা বলার আগে বলে নিই। দেখুন, কাহিনী যদি ঠিকঠাক মতো না আসে তাহলে আমি আসি না। আমার কাছে যা ঘটনা অনেকে পাঠিয়েছেন তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, কিন্তু বেশিরভাগ ঘটনা আমি যেগুলো পাচ্ছি সেগুলো একটু কোমল। মানে আমরা যে কোমল পানীয় খাই, মানে সফট ড্রিঙ্কস, ঠিক সেই টাইপের। আমি জানি, ভিউজ দেখে বুঝতে পারি যে বেশিরভাগ মানুষই একটু ভয়াল তো একটু কাহিনী এইগুলো আপনারা মানে বেশি চুজ করেন, কারণ সবাই একটু ভয় পেতে চায়, আমি জানি এটা। এবার সব ঘটনা তো সমানভাবে হয় না। তো চলুন দেখি আজকে কিরকম ঘটনা শোনানো যায়। তো এই ঘটনাটা পূর্ব বর্ধমানে, পূর্ব বর্ধমান থেকে নবাব বলে একটি ছেলে, সে আমাকে পাঠিয়েছে। মুসলিম কমিউনিটির ছেলে। তো ও তোর মামার বাড়িতে মানুষ। তো আমি গ্রামের নামটা কিন্তু নেব না, কারণ নেব না, কারণ মুশকিল আছে। কারণ যাকে নিয়ে ঘটনাটা তারা তো ওই মানে ভাইপো ভাতিজি বা তার ছেলে টেলে আছে, তো খারাপ ভাবতে পারে। ঠিক আছে, ইউটিউবে যা মানে তো বুঝতেই পারছেন অনেকটা দূরে পৌঁছে যায় এগুলো। তো নবাব মামাবাড়িতে মানুষ, কিন্তু ওর পৈতৃক ভিটে যেটা, যে গ্রামটা, সেই গ্রামের ঘটনা। তো ওই গ্রামে কিছু মানুষের মানে একটা চাষবাস তো একটা পেশা তো অবশ্যই, তার সাথে একটা ছিল ওদের। ওই গ্রামের ওখান থেকে 2 কিলোমিটার দূরে মানে হিমঘর ছিল, যেখানে এই আলু, পেঁয়াজ টেঁয়াজ এগুলো সব মজুত রাখা হয়। ঠিক আছে, কোল্ড স্টোরেজ। তো ওই কোল্ড স্টোরেজে কাজ করার জন্য এই গ্রামের থেকে ধরুন জোনা 20 বা জোনা 25 এরকম, এটা রেগুলার বেসে যেত। হ্যাঁ, আনলোডিং করতে, আবার কখনো লোডিং করতে, যে যাই হোক, এরা যেত, এই কাজটা এরা করতো। তো এখানে খুব বেশি সংখ্যায় মুসলিমরা ছিল। হিন্দুদের মধ্যে 1-2 ঘর ছিল, 2-1 জন হিন্দু ছিল, হিন্দুর ছেলে। ঠিক আছে, তারা যেত। তবে বেশিরভাগই কিরম জানেন তো, মানে মধ্যবয়স্কও ঠিক বলবো না, এই 40-42 এইরকম। তার থেকেও উপরে কিছু আছে একটু বয়স্ক, আবার কিছু খুব কম বয়সী ছেলেপুলেরাও আছে। এরা মোটামুটি এই গাড়ি আনলোড টানলোড করতো, তো যেত। এখন যে হিমঘরটায় মালিক যে পাঠাচ্ছে, পাঞ্জাবি মালিক। হুম। তো এবার যে সে লরি টরিগুলো পাঠায়, হুম, প্রচুর গাড়ি লাগে, কোনো কোনো দিন অনেক গাড়ি লেগে যায়। আর এরা করে কি, ওই ভোর ভোর একদম বাড়ি থেকে বেরিয়ে যায় মুড়ি টুড়ি নিয়ে। হ্যাঁ, ওখানে যে চা মুড়ি খেয়েই যে লেগে গেল কাজে, আর চলতে থাকলো। মাঝখানে আবার একটু চা কেক টেক খেয়ে নিয়ে এইবারে দুপুরবেলার দিকে এরা সাইকেল চালিয়ে ওই যে 2 কিলোমিটার দূরে সব গ্রামটা, তো এরা চলে আসতো বাড়িতে এসে, নাকে মুখে দিয়ে আবার ছুটে আবার সেই কাজে লাগলো। এবার সন্ধ্যাবেলা একটু চা কেক টেক খেয়ে নিল, খেয়ে নিয়ে আবার শুরু করলো। এইবারে রাত 2টো, 1:30-2টো অবধি চলতো আনলোডিং। তারপরে এরা বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমোতো আবার পরদিন সকালবেলায়। তো এইরকম এরা করতো। তো এই এক একটা গাড়িতে জোনা চারেক করে লোক এরকম ছিল, যে 4 জন উপর থেকে মাল নামিয়ে দিচ্ছে, নিচে রয়েছে, মাথায় প্যাকেট নিয়ে সে আবার মানে পরপর একদম রোটেশনে এরকম চলছে। তো হয়েছে কি, এরকম গাড়ি আনলোড করতে করতে মানে এক একটা গাড়িতে 300 প্যাকেট, 350 প্যাকেট, 400 প্যাকেট আলুও থাকে। তো এইবারে এই গাড়ির অত উঁচুর থেকে ওই নামাতে গিয়ে একজনের ওই ঘাড়ের পরে ওই আলুর বস্তা পড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে সে অচেতন। এবার অচেতন হয়ে যাওয়ার ফলে তাকে সঙ্গে সঙ্গে ওখানে লোকাল যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেইখানে ধাওয়া করে নিয়ে যাওয়া হয়। আর সেখান দিয়ে বলে রেফার করে অন্য হসপিটালে, যে
বড় জায়গায় নিয়ে যান, সেখান থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করেছে। তারা বলেছে এ তো ঘাড়ের শিরাই ছিঁড়ে গেছে, কিছু করার নেই, বাঁচানো যাবে না, কিছু করবো না। তা ওই 8:30 নাগাদ 7টা নাগাদ এই ঘটনাটা ঘটেছে। ভোরের দিকে ওই মুসলিম লোকটি মারা গেছে। ওই কত বছর, 40-এর বয়স হবে, 40 বছর ম্যাক্সিমাম, 40 কি 42 এইরকম। এইবার সবার মনে একটা মানে দুঃখের ছায়া। এবার তো পরদিন তো ধরুন আর তো কোনো কাজ হয়নি, কেউ আসেনি গাড়ি আনলোড করতে, গাড়ি মনে পড়ে আছে। এবার ম্যানেজার বুঝিয়েছে যে দেখো এরকম একজন মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য একটু ওয়েট করতে হবে। তা লরিগুলো তো থমকে আছে। এবার ওই ওখানে এই যে 1-2 ঘর হিন্দু ছেলেদের যেত, এদের সঙ্গে প্রচণ্ড মিলমিশ। একে মানে দেখুন, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, এই একে একজনের খাবার কেড়ে নিয়ে, এই কী এনেছিস আজকে বল, এই কী এনেছিস আজকে বল। হ্যাঁ, তা কোনোদিন সেই বাড়ির থেকে সেই টিফিন খেতে মাংস আনুক বা ডিম আনুক বা আলু পোস্ত করে নিয়ে আসুক, এই কেড়ে কুড়ে সবাই এটা ওটা ওটা খেত। এসবের মধ্যে কিন্তু কোনো বালাই নেই, জানেন তো। তা এই যে মুসলিম লোকটি মারা গেল 40 বছর, এর সাথে ওই যে হিন্দু একটি ছেলে, তার সঙ্গে মানে খুব অন্তরঙ্গতা খুব বেশি ছিল। নামটা হচ্ছে, ডাকনাম হচ্ছে, হিন্দু ছেলেটির ডাকনাম হচ্ছে জগা, আমি বলে দিলাম। তো জগা তো প্রচণ্ড চোট পেয়েছে, কারণ ওই খাবার আনলেই, জগা কোনো খাবার আনলেই ও বলতো এই কি এনেছিস বাড়ি থেকে দে, শিগগিরই খাই। আবার ও বাড়ির থেকে কোনো খাবার নিয়ে গেলে ওই জগা কেড়ে কুড়ে খেত। তো খুব খারাপ। তো যাই হোক, একদিন তো কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে লরির তো লাইন তো লেগে গেছে। তো পরদিন যখন সবাই গেছে, সেদিনটার কাজ হয়নি, তখন ম্যানেজার বলছে যে হাত জোর করে যে তোমরা আর কামাই করো না, দেখো যা হয়ে গেছে হয়ে গেছে। যে চলে গেছে তাকে তো আর ফেরত আনা যাবে না ভাই। হুম, আমি বুঝি, আমারও খুব খারাপ লেগেছে, কিন্তু কাজটা করো। এবার গাড়ি এত জমে গেছে না, যে মানে কি বলবো, সেই মালিক তো ট্রাকের পরে ট্রাক পাঠাচ্ছে। তো তখন আর পিছনে, তার পিছনে বলছে শখানেক বোধহয় ট্রাক্টরও দাঁড়িয়ে আছে। এবার ট্রাক্টরগুলো তো ঢুকতে পারছে না, আলু লোড করা অবস্থায় ট্রাক্টরগুলোকে দাঁড়িয়ে আছে। এই লরিগুলো খালি হয়ে বেরোবে, তারপর ট্রাক্টরগুলো ঢুকবে, চিন্তা করুন। এইবারে তো ম্যানেজার বললো যে তোমরা তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ, এক একটা গাড়িতে বেশি করে সমস্ত লোক লাগো, তাড়াতাড়ি হাত চালাও, তাহলে ট্রাক্টরগুলো আসতে পারবে না। তো বলছে যে তোমরা কাজ করো, আমি পার ব্যাগে আমি 2 টাকা করে বাড়তি দেবো। তা পার ব্যাগে 2 টাকা করে বাড়তি দেওয়া মানে চিন্তা করুন, একটা গাড়িতে প্রায় 400 প্যাকেট আলু যদি থাকে, 800 টাকা। তা এদেরও ইনকামটা ভালো। আর পয়সার নেশা কার না আছে ভাই, গতরে খেটে খাচ্ছি, কি আছে, বেশি টাকা যদি পাওয়া যায় তো ভালোই, তো একটা গাড়ি বা 4টে গাড়ি আনলোড করে এরা বহল তবিয়াতে ওই এ তো করছে। তো করতে করতে ওই যে এবারে ওই বলেছি যেরকম এদের রুটিন, সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন করে তারপরে আবার লেগে গেল। এবারে রাত 1টা, সোয়া 1টা পর্যন্ত এরকম চলছে। এখন ওই জগা বলে ছেলেটা, হ্যাঁ, তো সে, ও তো হিন্দুর ঘরে, তো ও সাইকেল নিয়ে রওনা দিয়েছে, বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার পরদিনকে ভোরবেলায় তো ওকে আসতে হবে। তো বাড়িতে খাবে বলে ও ওখান থেকে রওনা দিয়েছে, তখন ওই 1টা বা 1টা 15 এইরকম হয়েছে। তো জগা ও সাইকেল নিয়ে আসছে। তো আস্তে আস্তে ধরুন ওখান থেকে তো 2 কিলোমিটার আমি বলেছি যে ওদের গ্রামটা পড়ে। এবার পরিষ্কার একদম জ্যোৎস্না রাত, পরিষ্কার একদম টকটকে, একদম মানে জ্যোৎস্নার এই বসন্তকালের শেষ। আর এই আলু কোল্ড স্টোরেজে ধরুন ফাল্গুন মাসে মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে আলুগুলো ওঠে, পাকা আলু, এগুলোই সব প্যাকেটিং হয় এবং হিমঘরে যায়। তো যাই হোক, এ তো বাড়ি ফিরছে জগা। এবার জগা যখন বাড়ি ফিরছে, 1 কিলোমিটার চলে এসেছে, এবারে বাকি আরো 1 কিলোমিটার। এবারে ওই 1 কিলোমিটার ওখান থেকে না এই বাঁশের ঝোপ শুরু হয়ে গেল। আর এই বাঁশের জঙ্গল, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, জানেন তো, বাঁশের জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলেছে। তো এইবারে জগা সাইকেল চালাচ্ছে। তো সাইকেল যখন চালাচ্ছে, আর এই
বাসের জঙ্গলের মধ্যে দিকে এইরকম বাঁক এরকম করে বাঁক নিয়েছে। তো বাসের জঙ্গলের মধ্যে দিয়ে যখন ও চালাচ্ছে, বাসের ওই জঙ্গলের মধ্যে যে রাস্তা আছে ওখান দিয়ে যাচ্ছে, ওর ঠিক মনে হচ্ছে ও পিছন পিছন কেউ আসছে একদম। মানে ও মানে কনসার্ন যে আমার পিছন পিছন কেউ আসছে। ও উম, তো দেখতে পাচ্ছে না, মানে পিছন ঘুরে না, এই ঘটনাটা ঘটার পর ওর পিছন ঘুরে তাকাবার মতো মানে ইয়েটা আর নেই, ভিতরে একটু ভীতি কাজ করছে। এইবারে ও করেছে কি যে, তো এই যে আওয়াজটা আসছে এটা সাইকেল থেকে, সাইকেলের যে ক্যারিয়ার আছে, ক্যারিয়ার থেকে অন্তত এক হাত দূরে এই আওয়াজটা কিন্তু আসছে। মানে ও ওর সিক্স সেন্স দিয়ে বুঝতে পারছে যে ক্যারিয়ার থেকে যে আসছে আমার পিছন পিছন, সে ক্যারিয়ার থেকে এক হাত দূরত্বে আছে। এবার পিছন ঘুরে ও তো তাকাতে পারছে না ভয়ে। এইবার একটা টার্ন আছে জানেন তো, ওইখানে আসার মানে একটা মোড় আছে, একটা ব্যাক আছে। ওই বাঁকটা যখন নিয়েছে তখন ওখান থেকে কিন্তু চোখে পড়ে, মানে আপনার চোখে পড়বে ওই পিছনটা। এইবারে যখন পড়েছে ওই ব্যাক, মানে বাঁকটা নিয়েছে, ও পিছন দিকে আর চোখে দেখছে যে হ্যাঁ সে আসছে, যার ঘাড়ে ওই আলুর বস্তা পড়েছিল, মারা গেছিল। ওর গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর যাহাতক ও দেখেছে ওইটা, ওকে দেখেছে তখন ডাকছে ওকে রীতিমতো, ওই সাইকেলের ক্যারিয়ার থেকে এক হাত দূরে ওর পিছন পিছন আসছে আর বলছে, এই জগা, জগা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে নিবি নি, আমাকে নিবি নি, আমাকে নিবি নি, আমি যাবো না, আমাকে না নিয়ে চলে যাচ্ছি, জগা দাঁড়া, জগা দাঁড়া। আর জগার অবস্থা, জগা ওই অবস্থাতে সাইকেল চালাতে শুরু। সাইকেল না মানে মানে এয়ারবাস চালাচ্ছে জগা, বুঝতে পারছে, বুঝতে পারছেন। আর ওই পিছন পিছন বলতে আসছে, জগা আমাকে নিবি নি, জগা দাঁড়া দাঁড়া, জগা দাঁড়া, জগা আমি যাবো তো, আমাকে না নিয়ে চলে যাবি, তুই এমন করলি আমার সাথে, এমন করছিস। জগা তখন বলছে, এই তো বাঁশবাগান দিয়ে গেলে তো আমার তো দেরি হয়, বাঁশবাগান দিয়ে ঘুরে মানে অরিজিনাল রাস্তা যেটা, সেখান দিয়ে ঘুরে গেলে একটু দূর হয় ওর বাড়ি, কিন্তু যদি মাঠে নেমে যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়। ও করেছে কি, ওই এ মাঠের মধ্যে সাইকেল নামিয়ে দিয়েছে। এবার মাঠের মধ্যে আল থাকে, আপনারা জানেন ফসলের আল থাকে, এবার এই আলের উপর দিয়েও জ্বালাচ্ছে। মানে কিরকম হয়, ট্রাক্টর দিয়ে চাষ করেছে করে তো দুপাশে, এর মাঝখানটা যে ইয়েটা হয়ে থাকে, ওই জায়গাটা, ওই জায়গাটার উপর দিয়ে সাইকেলটা চালাচ্ছে। আর চালাচ্ছে বলতে কি, মানে চালাতে তো আর পারছে না ওইটুকু আলের উপর দিয়ে, মানে সাইকেল নিয়ে এক ধরনের দৌড়চ্ছে বলতে পারেন। আর পিছনে যে কেউ আসছে ওরা বুঝতে পারছে। আর ওই আলটার উপর দিয়ে সাইকেল নিয়ে দৌড়লে সাইকেলের একটা ঝাঁকুনির আওয়াজ হয়, ঝমঝম ঝন 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 করে, সেই চেনের আওয়াজ, ইয়ের আওয়াজ, এগুলো হচ্ছে। আর ওই সময় গ্রামের আলোটা চলে গেছিল, বিজলিবাতি চলে গেছে, কিন্তু গ্রামের আলোটা মানে লোডশেডিং বেশিরভাগই তো মানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এলাকায় তখন মানে প্রচন্ড, যে সময়কার ঘটা, ধরুন আজ থেকে আরো 11 বছর আগেরকার ঘটনা আমি বলছি। হুম, লোডশেডিংটা হয়। তো এখন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কিরকম হয় আমি জানি না, তবে আমাদের সিএসসি এলাকায় তো হয় না, যাই হোক। তো এবারে লোডশেডিং ছিল, তো বেশিরভাগ লোকই তো মানে রাত্রিরে শুয়ে পড়ে। আর যখন আপনি ওই গ্রামের ওই বাঁশবাগানের মধ্যে দিয়ে আপনি যে রাস্তা দিয়ে আসবেন, সেখানে রাস্তায় লোক না থাকলে দিনের বেলায় আপনার মানে হাড় হিম হয়ে যাবে। ওই ফাল্গুন মাসের ওই হাওয়ার, বাঁশের ওই মড়মড় কটকট ওই রকম শব্দ। ও মাঠে সাইকেল নামিয়ে দিয়ে ছুটছে ওই আলের উপর দিয়ে সাইকেল নিয়ে। আর পিছনে পিছনে তো কেউ তো আসছে, ওই ঝমঝম ঝমঝম শব্দে এই জগার বউ মানে আলোটা চলে যাওয়াতেই হোক বা যে কোনো কারণে হারিকেন জ্বেলেছে, অথবা ওর স্বামীর জন্য অপেক্ষা করছে, যে তো আসার কথা, আসছে না কেন। ও জগার বউ শুনতে পাচ্ছে সাইকেলের ঝমঝমানি একটা শব্দ, যেন দৌড়ছে। ও জগার বউ বাইরে বেরিয়েছে, দেখছে যে জগা সাইকেল নিয়ে দৌড়তে দৌড়তে জগার পাশে পাশে কেউ আসছে, হাসতে হাসতে। সে হাসছে, মানে জগার বউ এটা পরিষ্কার বুঝতে পারছে যে ওর পাশে কেউ সাদা মতো কেউ আসছে, সে হাসতে হাসতে আসছে পরিষ্কার। এবং জগা ওই বাড়িতে এসে, জগার বউ মানে হারিকেনটা নিয়ে তাড়াতাড়ি মানে নিচে নেমে এসছে। আর ওই জগারদের বাড়িতে ঢোকার আগে একটা চালতা গাছ ছিল বড়, আর পাশে একটা শিরিষ গাছ ছিল। জগার বউ দেখছে যে জগার সাথে যে আসছিল, সে হঠাৎ ওই শিরিষ গাছটার কাছে সে তত্তর 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 করে উপরে উঠে গেল, মানে একটা হনুমান যেরকম ওঠে না, হনুমানের আকৃতি ঠিক ওই রকম চলে গেল।
জগা বাড়িতে সাইকেলটা নিয়ে ঢুকেই ঘরের মধ্যে ঢুকে বলছে শিগগিরই দরজা জ্বালান। দরজা বন্ধ করেছে, বলছে আমাকে জল দাও। জল খেয়েছে। তো জল টল খেয়ে তারপরে বলছে যে আমাকে আরো জল দাও। মাটির পাত্রে কুজোতে যা জল ছিল মানে জগা একাই শেষ করে ফেলেছে জল খেয়ে। জগার কিছু বলবার ক্ষমতা নেই। ওর বউ জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তোমার সাথে কে আসছিল, তোমার সাথে কে আসছিল, যখন বলছে জগার কিছু বলবার ক্ষমতা নেই। বুঝতে পারছেন? তো এইভাবেই চলছে, চুপচাপ বসে আছে। জগা তখন বলছে তুমি দেখো তো যে বাইরে কেউ আছে নাকি, বাইরে কেউ আছে নাকি তুমি দেখো। যখন চুপচাপ হয়ে গেছে, জগার বউ দরজাটা খুলেছে, দেখছে বাইরে দাঁড়িয়ে আছে সাদা একটা অভাব বাইরে দাঁড়ানো। দেখা জগার বউ দরজাটা খোলা মাত্র সাট করে ওই সিরিজ গাছের দিকে সরে গেল। সাটাক করে সিরিজ গাছের দিকে সরে গেল। জগাকে বলছে, দরজাটা বন্ধ করে দিয়েছে, জগার বউ পরিষ্কার শুনছে, বলছে জগা, এই জগা যাবিনি, এই জগা যাবিনি। গ্রামের ভাষা যেরকম হয়, হ্যাঁ, গাড়ি আনলোড করতে হবে তো, গাড়ি আনলোড করতে হবে, যাবি না, চল যাই বেরো। এই জগা, জগার বউ ওইখানে অজ্ঞান ঘরের মধ্যে। কিন্তু জগা এই নবমামাকে বলছে জগার অসম্ভব সাহস, অসম্ভব সাহসী লোক। ওই ওই অবস্থায় বসে শুশ্রূষা করে, মানে সকাল হয়েছে যখন, তখন ওর যারা এই আনলোডিংয়ে যেত তাদের বলেছে যে এই ব্যাপার কিন্তু কালকে আমার সঙ্গে হয়েছে। তারা কেউ বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে। পরদিন যখন কাজে গেছে তখন এরকম 10টা 11টা বাজে, হ্যাঁ 10টা মতো বাজে। তো ওই গাড়ি আনলোড হচ্ছে, জগা যে গাড়িটা আনলোড করছে সেখানে জগার সাথে গ্রামের আরো 3জন ওখানে রয়েছে। জগা তাদের ডেকে দেখাচ্ছে, দেখ 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 হিমঘরের ভিতরে দেখ 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 ওই আলুর লাটের উপরে দেখ বসে পা ঝোলাচ্ছে, দেখ কে আছে। এবার ওরা দেখে বলছে হ্যাঁ জগাদা তো ঠিকই। এবার ওরা তাড়াতাড়ি লরি থেকে নেমে ওদের গ্রামের আরো যারা অন্য লরিতে পিছনের দিকে আছে তাদের ডেকে নিয়ে আসছে। তাদের মধ্যে 6-7 জন ওই দৃশ্য দেখেছে। এবং যখন তারা ওই দৃশ্যটা দেখে, যখন তারা এগোতে গেছে, দেখলো ওই আলুর লাট থেকে নেমে হিমঘরের একদম ভিতরে ঢুকে গেল। ও মানে যে ওই আলুর বস্তা ঘাড়ে পড়ে মারা গেছিল, পরিষ্কার দেখেছে। এবার সবাই জগার কথা বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ এটা তো ঠিক। তা এই যে জোনাকুড়ি 25 এই যে যেত, এদের মধ্যে অন্তত কিছু না হলো মানে 18-19 জন অন্তত তারা বলল যে আমরা আর এত রাত্রে পর্যন্ত আমরা কাজ করব না। আর জোনাচার পাচেক তারা এই জিনিসটাকে গুরুত্বই দিল না। জোনাচারে তারা এই জিনিসটাকে গুরুত্বই দিল না। অন্তত যদি 20 জনে যেত তার মধ্যে 16 জন কিন্তু তারা কিন্তু জিনিসটাকে মানে ইয়ে করে ফেলেছে, কি মানে বিশ্বাস করে নিয়েছে। বাকি জোনাচার পাস তারা বলছে দূর ও সমস্ত ফালতু অমুক তমুক হেনা তেনা এই। তো এরা তো সকাল সকাল ভাই ফিরে আসে, আনলোড করে ঠিক টাইমে বাড়ি চলে আসে। এবার ওই যে জোনা পাচেকের মধ্যে একদিন ওই গাড়ি আনলোড করছে, তখন ওই রকম ওই একটা 1:30 বা 1:45 বাজে। তো 3জন একসাথে বাড়ি ফিরছে, তা 2জন সাইকেল নিয়ে আগে গেছে। একজন করেছে কি, ওই গ্রামে ঢোকার মুখে ওখানে একটা ওই 5 কাঠা জমির উপর একটা বীজতলা আছে। বীজতলা মানে আপনারা জানেন যেখানে ধানের ওই চারাগুলোকে বীজতলা বলে, ওগুলোকে পোতা হয়। তো ওইখানে ও লোকটা ওই প্রচ্ছাপ করতে বসেছে। ও দেখছে ঠিক ওই 5 কাঠা জমির ওপাশে কেউ একজন ঠিক ওইভাবে এরকম ঝুঁকে এরকম বসলো। তো ও ভাবছে যে এ মাঠের মধ্যে ওই যে ইঁদুর ফিঁদুর যাতে না ঢোকে বা সকালে পাখিতে ফসল ফসল নষ্ট না করে এই জন্য ওই কাকতাড়ুয়া রাখে না, হ্যাঁ, সেই মাটি হাঁড়িতে হাঁড়ি পাতিলে সেই কালি ঝুলি মাখিয়ে চোখ মুখে গিয়ে রাখে, ওই বোধ হয়। আর ওটা তো হাওয়াতে এরকম দুলছে, তাহলে ও ভেবেছে বোধ হয় তাই। ও এবারে সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাহাতক যাচ্ছে, ও দেখছে যে পিছনে মানে কিছু একটা জিনিস তাড়া করে আসছে ওর পিছনে। কিছু একটা জিনিস তাড়া করেছে, কি ও সেটা কিন্তু বুঝতে পারছে না, না পিছন ঘুরে তাকাবার সাহস ওর নেই। এবার এই বাঁশবাগানের রাস্তা যখন ধরেছে, সবাই ওই ওই রাস্তা, ওটাই মেইন রাস্তা। মাঠের মধ্যে দিয়ে জলগাছের মধ্যে দিয়ে কে আসবে ওই ধানের গাছটা ভেঙে।
তো তখন তো ওই যে টাইমে এটা ঘটনা, তখন ওই বোরো ধানের চাষ হয়, বীজতলাতে ওই ইয়ে করেছে, তখনকার ঘটনা। তো ওই বাঁশবাগানের সামনে দিয়ে ও যখন আসছে, তখন দেখছে ওকে মানে ধাওয়া করেছে রীতিমতো। এবং ওই বাঁকটা, ওই যে বাঁকে জগা দেখেছিল পিছনে, ওই বাঘটা যখন মানে নিতে গেছে, বলছে ও সাইকেল চালাচ্ছে না, ও মানে মনে করছে যে এই মানে আমি প্লেন চালা প্লেন চালাচ্ছি। এত জোরে বাঁক নিয়েছে, বাঁক নিয়ে সাইকেল থেকে পড়ে গেছে। আর পাশে একটা পুকুর ছিল, সেখানে ঝম করে কিছু একটা পড়লো। মানে সেই হনুমান লাফ দিয়ে পুকুরের পরে পড়লে যে আওয়াজ হয়, তার 4 গুণ আওয়াজ। মনে হয় যেন কোনো মহিষ বা গরু ওই রকম পুকুরের মধ্যে ছুঁড়ে ফেললে যেরকম আওয়াজ হয়, ওই রকম বদাম করে শব্দ হলো। আরে সাইকেল নিয়ে পড়ে গেছে। পড়ে যেয়ে করেছে কি জানেন তো, একটা বাড়িয়ে পড়ে ওই বাঘটার ওখানে। তাদের ওই ছানিশাল আছে, ছানিশাল মানে যেখানে খড়গুলো কাটে, ওর মধ্যে ঢুকে গেছে ভয়ে। ঢুকে সেখানে ছালা চাপা দিয়ে ওখানে বসে আছে। কিছুক্ষণ বাদে সেখান থেকে হামাগুড়ি দিতে দিতে ওই বাড়িটার মধ্যে ঢুকেছে। ঢুকে বলছে, আমাকে বাঁচান, দরজা ধাক্কে। তারা উঠে একে বাড়ি পৌঁছে দেয়। বুঝতে পেরেছেন? তারা উঠে একে বাড়ি পৌঁছে দেয়। এবার এর তো বিশ্বাস হলো। বুঝতে পেরেছেন? এইবার 3 নম্বর কেস, এদের মধ্যে জোনা তিনেক আর থাকলো। এও কসম খেয়ে নিল যে ভাই আর আমি ওই রাত্রে আর ইয়ে করা নেই। তাহলে তো জগা ঠিক কথাই বলেছে, আমরা কেয়ার করিনি, বেঘরে প্রাণটা দেবো। 3জন আছে, তারা তখন ওই ম্যানেজার করেছে কি যে ঠিক আছে, রাত্রে কাজের জন্য আমি বাইরের লেবার দেবো। বাইরের লেবারকে ডেকে নিয়ে এসছে। তা ওই 3জন বলছে, হ্যাঁ বাইরের লেবারের সাথে থাকবো, আমাদের কি ভয়, বাইরের লেবারের সাথে থাকলে আর কোনো ভয় টয়ের ব্যাপার নেই। তো এদের মধ্যে একটা ছেলে ছিল, ওই যাদের ওই আলুর চাষবাস হতো, তা এরা ওই আলুটা হিমঘরে রাখবে। তার বাবা আলু লোড টোড করে দিয়েছে, পা ভ্যান, ওই যে ভ্যান রিক্সার যেমন দেখেন না, কাঠের ইয়ে পিছনে বডিটা, আর পায়ে চালিয়ে যায়, ওই পা ভ্যান নিয়ে ওই আলু লোড করে যাচ্ছে। আর সাথে আরো 2জন আছে। তা গিয়ে সেই করে বন্ড করে ওই হিমঘরে জমা রাখে। তো জমা টমা রেখেছে, রেখে কাজে লেগে গেছে আনলোডে। এবার আনলোডে কাজে তো লেগেছে, তো লাগার পরে এবার তো ওই রাত্রির হয়ে গেছে। তো ভাই রাত রাত পর্যন্ত এদের কাজ, রাত হয়ে গেছে। তো এইবারে ফিরছে। তা ওই যে সাইকেলে করে যারা আসছিল, তা বলছে তুই পা ভ্যান নিয়ে তুই আগে আগে যা, আমরা পিছনে আসছি। তো পা ভ্যান চালিয়ে চালিয়ে আসছে, কেন ওটা তো মানে সাইকেলের মতো অত জোরে অত টানা যায় না, আর গ্রামের ওই খেড়ো রাস্তা। তাই করতে 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 যখন ওই বাঁশবাগানের ওই রাস্তা যখন ধরেছে, 1 কিলোমিটার পার হয়ে আসার পরে, হ্যাঁ, তখন ওই যে বাঘটা আবার আছে, যে যে বাঘের কথা আমি বারবার বলছি, ওই বাঘটা যখন নিচে, ওর মনে হচ্ছে ধপ করে কেউ ওর ইয়েতে বসে পড়লো, মানে ধপ করে কেউ ওর ভ্যানের পরে বসে পড়লো। এবার টার্নিংটা যখন নিয়েছে না, ওই বাঘটা যখন ঘুরেছে, আমি বলেছি বাঘটা ঘুরলে না পিছন দিকটা দেখা যায় আর চোখে। এবার বাঘটা যেই ঘুরেছে, ওই বাঁশবাগানের ওই বাঘটা ঘুরে আর চোখে দেখছে, সেই লোক বসে আছে ওর ইয়ের উপরে, ভ্যানের উপরে। এবার বলুন, ও ভ্যান চালাচ্ছে, ওর পা চলছে না, মানে প্যাডেল করার মতো ক্ষমতাও নেই। এবার পিছনে যারা সাইকেল নিয়ে আসছিল 2জন, তারা দেখছে, বলে এই ও তো ফাঁকা ভ্যান নিয়ে আসছিল, ও আবার কাকে এখান থেকে ভ্যানে তুললো, ঠিক এরকম করে কথা বলে ওখানকার গ্রামের ভাষা। এই কে কে উঠলো রে ওর ভ্যানে, দেখ দেখি, হ্যাঁ কে উঠছে। ওরা সাইকেল চালাতে চালাতে দেখে ওই লোক বসা ওর ভ্যানে। ওরা ওই দেখে অন্য মানে মাঠ ঘাট দিয়ে সাইকেল নিয়ে ওরা পালিয়ে চলে গেছে। আর এ করেছে কি জানেন, এ প্যান্টে এর প্যান্টে এ পেচ্ছাপ করে ফেলেছে, পায়খানা করে ফেলেছে এই লোকটা। এই যে আলু জমা রাখতে গেছিল আর পাত্তা দেয়নি এইসবকে, যে দূর সব বাজে কথা, অমুক তমুক, প্যান্টে পায়খানা করে ফেলেছে। আর প্যান্টে পায়খানা করে ও চিন্তা করছে যে এই ভ্যান যতক্ষণ আমার সাথে আছে, তাহলে আমার বোধহয় কিছু করতে পারবে না। সেই মানে
এইবার ও করেছে কি, ওর গামছাটা এটা জগাও করেছিল, ওই কাঁধের গামছাটা হাতে জড়িয়ে নিয়েছিল ওই প্যান্ট ইয়ের সাথে, হ্যান্ডেলের সাথে, যে লোহা ছুঁয়ে আছে কিছু হবে না। কিন্তু এ যে ভ্যান নিয়ে গেছিল ওই প্যান্টে হাগু মুতু সব করে দিয়েছে, করে দিয়ে বিভৎসভাবে চিৎকার করে সেই ভ্যানের থেকে পড়ে গেছে। পড়তেই যে পাশে বাড়িটা ছিল, একটা বাড়ি ছিল, সেইখানে দৌড়তে দৌড়তে ও উঠে গেছে, উঠে যে বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দরজা থাক, মানে ওই বাসের ওই চটার দিয়ে গেট করা থাকে না, অনেক বাড়িতে দেখবেন বাসের চটার গেট, ওইরকম গেট ছিল, সেই গেট খুলে ভিতরে ঢুকে দরজা ধাক্কেছে। তারপরে উঠেছে, উঠে দেখছে এরকম অবস্থা যে প্যান্টে হাগামোটা করে ফেলেছে, দুর্গন্ধ ছাড়ছে। তা বলছে আমাকে বাঁচান বাঁচান। সে তো কোনো রকমে সেই ইয়েতে পরিষ্কার করে, তাদের সেই মানে যেখানে শৌচাগার আছে সেখান থেকে কোনো রকমের বাইরে কোনো রকমের সেই নোংরা ঝোংরা পরিষ্কার করে সেই রাত ও এখানে থাকে। হ্যাঁ, তখন এই বাড়ির লোকরা বলছে যে এই অত্যাচারটা রেগুলার আমাদের বাড়ির উপরেও হয়। বলছে আমার বৃদ্ধ মা, মানে 85 থেকে 90 ইয়ার্স ওল্ড, বলে বাইরে পেচ্ছাপ করতে উঠলে দেখে সাদা মতো কেউ দাঁড়িয়ে আছে, বলে মাঝে মধ্যে আমাদের কড়া নাড়ে, কড়া নেড়ে বলে দুটো খাবার দে না রে, দুটো খাবার দিবি, একটু খাবার দে না রে। এইরকম করে রেগুলার এই জিনিস হয়। ঠিক আছে, তা যাই হোক, এ তো পৌঁছে গেছে জান হাতে নিয়ে বাড়িতে, কোনো রকমে এ সব বুঝতে পেরে গেছে যে জগা মিথ্যে কথা বলেনি, এবং ঘটনাটা এরকম হচ্ছে, মানে বলছে নবমাকে বলছে যে এই ঘটনাটা না গ্রামটাকে কাঁপিয়ে দিয়েছিল। এই যে আলুর বস্তা পড়ে যে মারা গেছিল বলে এই ঘটনাটা গ্রাম কাঁপিয়ে দিয়েছিল। আপনি ওই জন্য আমি আপনাকে বললাম, যার জন্য পার্টিকুলারলি আমি নামটা নিলাম না জায়গাটা, আর প্রত্যেকের নাম আমি নিলাম না। তো বলছে রোজ আমার বাড়িতে এরকম অত্যাচার হয়, এবং আমাদের বাড়ির যে মেয়ে, তার বাচ্চা হবে, সে এসছে। তারপরে সেই ছেলেটা বলছে আমার ভাবি রাত্রে যখন শুয়ে থাকে, বলে ওরা বলে যে বুকের ভিতরে কেউ যেন চেপে ওদের গলা চেপে ধরেছে, এবং তার হাতের ছাপ মানে পরিষ্কার পরের দিন সকালে বোঝা যায়। এইরকম অত্যাচার হয়। তো যাই হোক, ওকে তো বাড়ি পৌঁছে দিয়েছে ওই ভ্যানালাকে। এবারে এই বাড়ির লোকেরা বলছে আমি বাড়ি বাঁধিয়ে নেব, বাড়ি বন্ধন করবো, একজন ওই মুসলিম ইয়েকে সাথে যোগাযোগ করেছে, সে তো এসছে। এবার এই বাড়ি বন্ধনটা এরা দিনে করে না, রাতে করে। আমি এর আগের একটা ঘটনাতে বলেছি, রাত 12টার সময় এর বাবা ওই গর্ত খুঁড়ে ইয়ে পুঁতেছিল, ওই কাল পেঁচার পালক এটা এগুলো পুঁতেছিল। তো যাই হোক, যা পোতাপুতি হবে, এই ওজা এ 4জন সাঙ্গ নিয়ে এই এসছে। এবার যেন মধ্যরাত্রের পরে কাজ হবে, এবার গর্ত খোঁড়ার কাজ চলছে। তা বাড়ির এই সামনে একজন, পিছন দিকে একজন, এই সাইডে একজন, এই সাইডে একজন, এরকম গর্ত খুঁড়ছে। তা একটা শিষ্য ওর গর্ত খুঁড়ছে। তা খুঁড়তে খুঁড়তে হঠাৎ দেখবেন আপনার পিছনে যদি কেউ এসে দাঁড়ায় না, আপনার সিক্স সেন্স আপনার কাজ করে যাবে, যে গর্ত খোঁড়া হচ্ছে, আপনার সিক্স সেন্স কাজ করে যাবে। তো ঠিক এইরকম পিছনে এসে কেউ দাঁড়ালে এরকম হয়। তা এ না কিছু একটা ওরকম বুঝে পিছনে তাকিয়েছে, তা তাকিয়ে দেখছে সাদা মতো কেউ একজন দাঁড়ানো। তাই এই ভেবেছে বাড়ির লোক, বাড়ির লোক হয়তো ভেবে ও গর্ত খুঁড়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে ওই মূর্তিটা বলছে, পিছনে যে দাঁড়িয়ে আছে সে বলছে, কিরে আমাকে তাড়াবি, আমাকে তাড়ানোর জন্য করছিস? এবার এ এতক্ষণ ভাবেনি, কি রে বলেছে তাও না, যখন বলেছে তাড়ানোর জন্য এগুলো করছিস, এ তখন বুঝে গেছে। ওই ওখান থেকে হামাগুড়ি দিয়ে দৌড় চিৎকার করে। এবার সেই ওজা বলেছে কি হয়েছে কি হয়েছে, বলে এই ব্যাপার, বলছে আমাকে তাড়ানোর জন্য করবি। তখন সেই ওজা ঘরে ঢুকে গেছে, যাদের বাড়ি বাঁধতে এসেছিল, বলে আমাকে ঘরে আশ্রয় দিন, আমি রাত্রিরে বেরোলে আমাদের মেরে ফেলে দেবে, মেরে দেবে, কারণ মুসলিম রীতি অনেক কিছু জানে। তো বলছে বাইরে বেরোলে আমার প্রাণ শেষ, আপনারা যা টাকা পয়সা দিয়েছেন আমি সমস্ত এই যে আমি সব দিয়ে দিলাম, কারণ কাজটা তো আমি করতে পারিনি। আমি কালকে বড় হুজুর যে আছে তাকে আমি ডাকবো, সব খরচা আমার, আমি করে দেবো। হ্যাঁ, আপনারা এই পয়সা রাখুন। তো যাই হোক, পরদিন সকালবেলায় সে গিয়ে সেই বড় ইয়ে যে আছে তাকে নিয়ে এসছে। সে তার চেলা চাবুক নিয়ে এসছে, এসে সে বলছে তুমি এই কাজ করতে এসছিলে, তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছে যে রাত্রিরে আর বেরোনি, রাত্রিরে বেরোলে তোমাকে মেরে দিত, আর অলরেডি তোমার বাড়ির ক্ষতি হয়ে গেছে, তুমি গিয়ে দেখো, যাও যাও গিয়ে দেখো, তুমি চলে যাও এখান থেকে, আমি যা করার আমি করে দিচ্ছি, তোমার কাজ না, আর তোমার বাড়ির অলরেডি কোনো ক্ষতি হয়েছে, তুমি দেখো গিয়ে। তো সে গেছে, সে গিয়ে দেখে তারই পাশের বাড়ির কোনো
মানে তারই রিলেটিভ পাশাপাশি থাকে, তার বাড়ির একজন মারা গেছে, ঠিক আছে। এবার ওকে যদি পেতো ওকে রাত্রেই মেরে দিত, ওই স্পিরিট ওকে ছেড়ে দিত, স্পিরিট বা মুসলিম ভাষায় জিন যাই বলুন, ওই ওঝাকে মেরে দিত। এ, তো যাই হোক বেরোয়নি ভাগ্য বলো, তখন সেই যে বড় ইয়ে আছে ওঝা আছে, দেখুন যে রোগের যে ডাক্তার, আপনি এমবিবিএস ডাক্তার দেখাতে পারেন, আর তার থেকে বেশি কিছু বাড়াবাড়ি হলে এমডি ডাক্তার দেখাতে পারেন, কোনো স্পেশালিস্ট দেখাতে পারেন। তো যাই হোক এরা তো কাজ জানে, এরা কাজগুলো করে দিয়েছে, করে দিয়ে সেই বাড়ি টাড়ি বেঁধে দিয়েছে। তো বেঁধে দেওয়ার পরে আপাতত আর তারপর থেকে আর এইরকম উৎপাত বা এই ধরনের এইগুলো মানে অ্যাবসলিউটলি মানে শোনা যায় না। মানে একটা ভীতি যে নেই তা না, আছে, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং হিন্দু বা মুসলিম আপনি যাই বলুন, যে কমিউনিটিই বলুন, আমারও বহু মানে মুসলিম ইয়ার দোস্ত আমার অনেক ছিল যখন আমি ব্যবসা করতাম, ওই সেই টায়ার মিস্ত্রি থেকে শুরু করে সবই তো মুসলিম বলুন না। এবার ধরুন তারা ওই রোজার মাস, রোজা রেখে তারা এই ইফতারের সময় আগে এনে আমাদের ওই ছোলা, চপ, তারপরে আহ, ইয়ে মানে আমার খেতে হচ্ছে বড্ডা খাও। এবার কি বলবো, আমি খাবো না, আমি ফেলে দেবো। ভাই যার যার ধর্ম শেষে পালন করে, আমার কোনো ধর্মের প্রতি, আমার সব ধর্মের প্রতি আমার আস্থা আছে। কারোর ধর্ম আমি ছোট করি না, কিছু করি না, মানে আমি সবার ইয়েতেই আমি মানে আমি সম্মান করি, আমি এই ধরনের লোক। তো যাই হোক আমি ঘটনাটা আপনাদের বললাম। তো ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। কারণ দেখুন খুব কোমল টাইপের ঘটনা, বললে পরে আমি দেখেছি অনেকে মানে ওই ঠিক মানে নিতে চান না। হ্যাঁ, নিতে চান না মানে কি, ভালো লাগে না আপনাদের, আমি জানি। তো আমি একটু অপেক্ষা করে বসে থাকি, কারণ আমারও তো খাইস নেই যে ওই একদিন একদিন বাদে বাদে বসেই গল্প বলবো, এ বলবো, আমার দুটো পয়সা হবে, একটু দরকার নেই, ঠিক আছে, একটু আস্তে আস্তে হোক। কিন্তু যে ঘটনাগুলো বলবো সেগুলো যেন একটা মানে একটা থাকে, হুম, যে না বেশ ভালো ঘটনা, এইরকম শুনে যেতে ভালো লাগে। তো যাই হোক চলুন, আমি অবশ্য যারা ঘটনা পাঠিয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের প্রত্যেকের ঘটনাই বলবো। এবার একটা ঘটনা বলতে গেলে না, সেটাকে কিভাবে আমি মানে হাইলাইট করব, বা কিভাবে আমি ঘটনাটাকে সাজাবো বলবো, এরপরে নির্ভর করবে আপনাদের ভালো লাগা বা না লাগা, ঠিক আছে। তো চলুন আমি পরের ঘটনায় যাই। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল পাটুলি থেকে একটি ছেলে, মানে যেটা আপনার এই মানে কাটোয়া লাইন, ঠিক আছে, যদি ভুল না বলি, যদি ভুল হয় ঠিক করে দেবেন, পাটুলি। তো ওই পাটুলিতে যে ছেলেটি থাকে, এর এক বন্ধু, এর এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা, ওর সাথে ঘটেনি, ওর বন্ধুর সাথে ঘটেছিল। তা ঘটনাটা পাটুলিতে ঘটেনি, ঘটনাটা ঘটেছিল পাটুলি থেকে দূরে অন্য জায়গায়। এবার এর এই বন্ধু করেছে কি, ধরুন ওই ছেলেটির নাম বিশু, আমি নাম পাল্টে দিলাম। এই বিশুর বন্ধু, তো বিশু পাটুলিতে থাকে, বিশুর বন্ধুও পাটুলিতে থাকে, কিন্তু ঘটনাটা পাটুলিতে ঘটেনি, পাটুলি থেকে দূরে কোনো জায়গাতে ঘটেছে, একটু দূরে। তো এই বিশুর এই বন্ধু করেছে কি, কোনো একটা কাজে যাচ্ছিল সেই জায়গা দিয়ে, এবং অনেক সকাল সকাল, মানে কোনো আর্জেন্ট কাজটা ছিল, খুব ভোর ভোর। সেখান থেকে যেতে গিয়ে এর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, যার সাথে ক্লাস 10, 11 মানে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশুনো করেছে। সে দেখেই এবং এ জানে যে মানে অন্য রাজ্যে চাকরি টাকরি করে। তাকে দেখে বলছে, আরে তুই? তা বলে, হ্যাঁ এই তো বাড়িতে এসছি। তা বলে, তুই কোথায় যাচ্ছিস? তা বলছে, আমি এইদিকে কাজে এসেছিলাম। বলে, চল 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 আমার বাড়িতে চল। তা বলছে, না রে ভাই, আমার তো দেরিও পড়ে, আরে আর দৌড় আয় না, এতদিন বাদে দেখা। তা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে বসিয়েছে, চা খেয়েছে। চাটা খেয়ে তারপর বলছে যে, যদি আবার এখান থেকে কোনো কাজে আসিস রে, আমার সাথে দেখা করিস। তা বলে, তুই কতদিন আছিস? বলে, আমি আছি কিছুদিন, চলে যাবো, আমি কিছুদিন আছি, ঠিক আছে, তারপর চলে যাবো আমি। তো যদি এখান থেকে যাস আমার সাথে দেখা করে যাস। বলে, ঠিক আছে। এখন দেখুন, কখনো না কোনো কোনো কাজ দেখবেন যে একটু মানে কি বলি, বাই চান্স অফ গড, সেই একই জায়গায় আপনাকে দুবার তিনবার করে যেতে হতে পারে সেই কাজের জন্য। তো এই ছেলেটির ক্ষেত্রেও, এই বিশুর এই বন্ধুর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটলো।
একে এই 4 দিন না 5 দিনের মাথায় একে আবার ওই দিকে যেতে হয়েছিল, যেখানে ওর ওই বন্ধুর বাড়িটা পড়ে। এবার সেখান দিয়ে যখন যাচ্ছে বন্ধুর বাড়ির কাছে, দেখছে এক ভদ্রলোক, মানে কি বলবো আপনাকে, আপনাদের এই গুরু দশা হলে যেমন নাকি এই সাদা একটা কাপড় এরকম করে পরে তারপরে গায়ে একটা সাদা কাপড় জড়ানো থাকে, ঠিক ওই রকম উস্কো উস্কো চুল, পাকা চুল, এরকম দাঁড়িয়ে আছে। সাথে আরো জনাতিরিক ভদ্রলোক দাঁড়িয়ে গল্পটা করছে। ওর ওই বন্ধুর বাড়ির সামনেটা একদম ইন ফ্রন্ট অফ ইস ফ্রেন্ড হাউস। তো ওই সামনেটা দাঁড়িয়ে গল্প করছে। হুম, শুকনো মুখে। তা এ ভাবলো যে কি হলো, এই ভদ্রলোককে দেখছি, মানে ভদ্রলোককে চেনে না। তো ও যে তখন জিজ্ঞাসা করছে যে, ধরুন ছেলেটার নাম বাবাই, তা বলছে এটা বাবাইদের বাড়ি তো? তারপর ওই লোকটা বলছে যে হ্যাঁ। তা বলছে ওকে একটু ডেকে দিন না, মানে আমি ওর বন্ধু হই, আমি 4 দিন আগে এসেছিলাম, তো ওর সাথে দেখা টাকা হলো, তা আমাকে বলেছিল যে এখান থেকে যদি আসিস তা আমার সাথে দেখা করে যাস। তখন বলছে, তুমি ওর বন্ধু? তা বলছে হ্যাঁ। তোমার সাথে 4 দিন আগে দেখা হয়েছে? তা বলছে হ্যাঁ। তুমি চা খেয়েছো? বলে হ্যাঁ, আমি তো এই তো বাড়ি, আমি তো এই বাড়িতে। তখন বলছে হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি তো বাবাইয়ের বাবা। তা বলছে ও আচ্ছা কাকু আপনি, তখন একটু ডেকে বলে ও তো নেই, ও তো মারা গেছে 6 দিন আগে। তাহলে তুমি 4 দিন আগে তুমি আমার বাড়িতে এসে সে তোমাকে চা খাওয়ালো কি করে? তখন বলছি কাকু আমি তো তা জানি না, আমার সাথে তো এই আপনার বাড়ির সামনেই রাস্তায় দেখা, আমাকে ভিতরে রাখলো, আমাকে চা খাওয়ালো। আপনি বলছেন মারা গেছে, ও বাইরে কাজ করতো না? তা বলছে হ্যাঁ, ও ভিন রাজ্যে কাজ করতো, সেখানেই স্ট্রোক হয়েছে, মারা গেছে, সেই বডি আনা হয়েছে, আমি নিজে 5 দিন আগে তাকে দাহ করে এসেছি। তুমি বলছো 4 দিন আগে তুমি চা খেয়ে গেছো, কিরকম হলো? তখন বলছে আপনি কি বলবো আমি, বিশ্বাস, মানে ও তখন বিশুকে বলছে যে জানিস তো আমার তখন না মানে ফেন্ট হয়ে যাবার জোগাড়, কিন্তু আমি নিজেকে এত শক্ত করে রেখেছি। আর সেদিন যখন আমি গেছিলাম একটু বেলার দিকে, অত সকালে আমি যাইনি, একটু বেলা হয়েছিল। হ্যাঁ, তো একদিন যেদিন গেছিলাম সেদিন খুব ভোরবেলা, আর লাস্ট যেদিন গেছিলাম সেদিনকে ওই 10টা পার হয়ে গেছে এইরকম। তো বলছে যে আমি তখন মানে জানিস তো ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, আমি বুঝতে পারছি না যে কি করব। আমি শুনে হতবাক। তো তোর বাবা বলছে যে তাই তো দাহ কার্য করে এ করে সব তো আমি করে এসছি নিজে হাতে, তা তুমি বলছো তুমি চা খেয়ে গেছো? তা বলছে আমি জানি না কাকু, আমি তো এসছি, এরম এরম ব্যাপার। তো তখন বললো যে দেখো হয়তো তোমাকে বেশি ভালোবাসতো, বা তোমার সব প্রতি একটা তার আকর্ষণ ছিল, তাই তোমাকে দেখা দিয়েছে। তা তোমাকে আমি একটা অনুরোধ করব। তো তখন বলছে যে ছেলেটা বলছে যে হ্যাঁ বলুন কাকু। বলে অমুক তারিখে তার পারলৌকিক ক্রিয়া, ন্যাচারাল ডেথ তো। তা তুমি ওই দিন কিন্তু নিমন্ত্রিত, তুমি কিন্তু অবশ্যই এসো। এলে তোমার বন্ধু খুব খুশি হবে এবং আমিও খুব খুশি হব, তার আত্মার শান্তি হবে। কারণ তোমাকে যখন তুমি এত বড় কথাটা বললে যে তোমাকে ডেকে নিয়ে গেছে বাড়ির মধ্যে এবং তুমি চা পর্যন্ত খেয়েছো, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। এই কথাটা আমাকে দাও যে তুমি আসবে। তখন বলছিল হ্যাঁ কাকু আমি আসবো। এবং ও বিশুকে বলেছিল, আমি গেছিলাম জানিস, ধূপকাঠি ফুলের মালা মিষ্টি নিয়ে আমি গেছিলাম, যে ওই ফর্মালিটিসটা আমি রক্ষা করে এসেছিলাম। তা তোকে আমি ঘটনাটা বললাম, তা সেই বিশু আমাকে ঘটনাটা পাঠিয়েছে, আমি জানিয়েছে যে এই ঘটনা কিন্তু আমার বন্ধুর সাথে ঘটেছিল। দেখুন এইরকম না, অনেক ঘটনা আছে, অনেক কিছু হয়, উম, যেগুলোর কোনো মানে আপনি খুব একটা এই পাবেন না, মানে আর খুব প্র্যাকটিক্যাল কথা বলি, এর না কোনো মানে সায়েন্টিফিক নেই। আপনি বলবেন লোকটা পাগলের প্রলাপ বকে যাচ্ছে, কিন্তু নট দ্যাট। পাগলের প্রলাপ আমি বকছি না। আসলে ব্যাপারটা হয় কি জানেন তো, যাদের সাথে হয় না তারা জানে। আমি যখন আমাকে এই কথা বলল যে তার বাবা গুরুদর, আমি কিন্তু ফোন করেছিলাম। আমি বললাম তোমাদের ওখানে কি এই ধরনের ফর্মালিটিস আছে যে ছেলে মরে গেলে বাবা কাছা নেয় বা বাবা এরকম পড়তে পারে? তখন বলছে হ্যাঁ আছে, এই রীত রেওয়াজ এটা গ্রামে। এবং কাকু ও যেহেতু পৌরোহিত্য করে এবং টিউশনও পড়ায়, তো ও বলেছে যে যেমন আমাদের এখানে শ্রাদ্ধের যা নিয়ম কানুন, বা এখানে ব্রাহ্মণ সমাজ বলুন বা বলুন,
বলে আপনাদের কলকাতা বা ওই আরবান এলাকায় বা ওই ইয়েতে ওটা সাথে মেলে না আমাদের এখানকার সাথে, ঠিক আছে? তো আমি কিছুটা দেখুন ফোন আলাপে বলুন বা হোয়াটসঅ্যাপে বলুন, আমি কিছুটা কনফার্মেশন নিয়ে তারপরে আমি আমি বলি যে এটা আদতে হয় কিনা। তো যাই হোক, আমি তো ঘটনা আপনাদের শুনলাম। আরেকটা কথা আমার একটু বলার আছে। কথাটা হচ্ছে এই যে দেখুন, এই অনেকে না হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, কেউ কেউ কমেন্টে লেখেন কোনো ভালো জ্যোতিষ বা ভালো কিছু সন্ধান পেলে জানাবেন, বা কাকু এরকম কেউ জানাশোনা আছে কিনা তাহলে নম্বরটা দেবেন। খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেখুন, এর সঙ্গে আমাকে একদমই জড়াবেন না, কোনো রকম কোনো টাচ বা ইয়ে নেই। আপনারা যারা ইউটিউব টিউটিউব দেখেন তারা একটু খেয়াল করে দেখুন, এরকম বামাল কিন্তু ধরা পড়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই শুভজিৎ জানবে, এই শুভজিৎ বলে যে ছেলেটি আছে আমার ইয়েতে, ও জানবে। আপনারাও জানেন। হুম, অমুক কেন্দ্র তমুক কেন্দ্র এরকম নানা রকম আছে টাছে। তো যাই হোক, সেটা আমার বাড়ির কাছেই, মানে কোটি কোটি টাকার কেস, বুঝতেই পেরেছেন তো। আমি সেখানে পুলিশ অভিযানও দেখেছি সব, মানে আপনারাও দেখতে পারেন ইউটিউব খুলে, তো দেখে নেবেন। আমি বলি কি, একটা জিনিস দেখুন, এই যে ৫ আঙ্গুল, এই এটা কেউ নিতে পারবে না। ভালো কর্ম করে গেলে তার একটা ফল আপনি পাবেন। আপনি কারোর মেয়ের বিয়েতে আপনি ইয়ে হয়ে দাঁড়ালেন, তার মেয়ের বিয়েতে, আপনার মেয়ের বিয়েটা দেখবেন কেউ না কেউ মসিহা হয়ে দাঁড়িয়ে আপনার মেয়ের বিয়ে পার হয়ে গেছে, যদি আপনার হাতে পয়সাও না থাকে। এটা দাদা যেমন কর্ম তেমন ফল। তো যারা শুনছেন, আমি জিনিস বোঝাতে পারছি কিনা আমি জানি না, কেন আমি তো সর্বজ্ঞ পণ্ডিত না। তবে আমি জানি যে কর্মই কৃষ্ণ, কর্ম করলে সব ঠিক হয়। বেকার সুস্থ মানুষ, দিব্যি সংসার চলছে, এ করছে, সব মোটামুটি ঠিকঠাক চলে যাচ্ছে। অযথা একটা জ্যোতিষীর কাছে গিয়ে বেকার আপনার মানে হার্ট, সুগার, প্রেশার সব কিছু বাড়িয়ে ফেলবে, ঠিক আছে? এবার আপনি বলতে পারেন যে আপনার হাতেও তো আংটি আছে। হ্যাঁ, আছে। কিন্তু এ তো প্রচার করা জ্যোতিষী নয়। এ তো ১০ টাকার সেই জ্যোতিষী যার ভিডিও আমার কাছে আছে। আমি ঘটনাটা বলেছিলাম। এ রোজ আমার দোকানে আসতো, চা খেত, কাগজটা পড়তো, চলে যেত। আমি একে চিনতামও না। আর যারা অরিজিনাল কিছু জানে না তারা কিন্তু প্রচার বিমুখ। প্রচার করবে না। এবং আপনি যদি যান কারোর সোর্স ফোর্স নিয়ে, তারা বলবে, "কে পাঠিয়েছে আপনাকে? কে বলল? আমি এসব জানি।" ঠিক এইরকম করবে আপনাকে। ঝাঁঝি মারবে, মানে পছন্দ না। তারা করতে চায় না। এবং তারা প্রচারের আলোতেও আসতে চায় না। আপনি মানে কি বলবো আর, মানে ইউটিউবে বলাটা ঠিক না। যেভাবে কাঁপছে আর ভূত তাড়াচ্ছে ভাই, আমার তো দেখলে জয়গুরু। তো এইসব পাল্লায় পড়বেন না। সুস্থ শরীর ব্যস্ত করে কোনো লাভ নেই। খানদান বিন্দাস থাকুন, ভালো কাজ করলেই সব ঠিক আছে। তো ওই জন্য বললাম যে অনেকেই ইয়ের খোঁজ করেন, আমাকে বাংলাদেশ থেকে পর্যন্ত এক সিস্টার আমাকে বারবার অনুরোধ করেছিলেন। তো আমি কি বলবো বলুন তো, এখানে মানে এবার জানাশুনো আপনাদেরও আছে। জানাশুনো, আমি অনেক কিছু জানি। এবার আপনি যে সেখানে যে ফ্রড হবেন, মানে ফ্রড করবেন, আপনার সঙ্গে কোনো গ্যারান্টি আছে? এটা টাকার পিচাস, ঠিক আছে? একটা যোগ্য ৪০, ৫০, ৬০ হাজার টাকা করছে। আরেকটা পয়েন্ট আমি বলি, পয়েন্টটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, আপনারা অনেকে যান বিভিন্ন জায়গায়, তারাপীঠ টারাপীঠ আপনারা যান। কোনো জায়গায় যদি কোনো যজ্ঞ হয়, সেই যজ্ঞের সামনে দাঁড়াবেন না, ঠিক আছে? যজ্ঞটার সামনে দাঁড়াবেন না। আপনি জানেন না কি জন্য যজ্ঞ হচ্ছে, কেন যজ্ঞ হচ্ছে, কে করছে, আপনি কিচ্ছু জানেন না। তো ওখানে দাঁড়িয়ে অযথা, মার কাছে গেছেন, মার কাছে মাকে দর্শন করুন, খাওয়া দাওয়া করুন, মাছ মাংস যা ইচ্ছা হয় খান, ঘুরুন, সেই নরাটেশ্বরী যান, মৌলাক্ষী যান, আটলা যান, তারপরে ওখানে এখন ইস্কনের একটা করেছে, সেখানে যান, পিছনে মুন্ডমালিনী মন্দির আছে, সেখানে যান, সব ঘুরুন। হ্যাঁ, অনেকের একটু রাত্রে একটু এক্সপিডিশন করার একটু ইয়ে আছে শ্মশানের দিকে। তা ঠিক আছে, দলবদ্ধভাবে যান। কিন্তু কোনো জায়গায় যদি দেখেন যে কোনো জায়গায় কোনো যাগযজ্ঞ হচ্ছে, দাঁড়াবেন না। মানে দেখুন, আমার মনে হয় বললাম, এবার মানা না মানাটা তো যার যার পরে। তো যাই হোক, আজকে আমি শেষ করি। আমি আপনারা ঘটনা পাঠান, যাদের কারোর কাছে যদি ঘটনা থাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্রবতী। তো ওটাকে প্রেস করুন, দেখুন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে নিচে।
আহ, তো ওইখানে আপনি এসে হাই লিখে আমাকে আপনার ঘটনাটা পাঠিয়ে দিন। আর আমি দেখছি এর পরে যারা ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনা আমি এক এক করে তো নিশ্চয়ই বলবো। তবে জানেন তো, আমার কাছে যে ঘটনাটা খুব সাংঘাতিক ধরনের ঘটনা আছে সেগুলো আমি আগে বলে দিই। এই ঘটনাটা পাঠিয়েছিল অনেক আগে, এই নবাবের ঘটনা অনেক আগে পাঠিয়েছিল। তবে পূর্ব বর্ধমানের পরে আমি অনেকগুলো ঘটনা বলেছি। আমি যেমন শিলিগুড়ি ইয়ের পরে ঘটনা বলেছি, আমি সব জায়গার পরেই ঘটনা বলেছি। তবে পূর্ব বর্ধমান থেকে আবার ঘটনা আসবে, আমি জানি। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভালো থাকুন, আবার দেখা হবে নিশ্চয়ই। হুম। আহ, অনেকে বলেন যে ইয়েতে পোস্ট করে একটুখানি যোগাযোগ রাখতে। তা আমি আর পোস্ট টোস্ট করি না। আমি মানে ঠিক করে নিই, সেটেল হয়ে গেলে, যে ঘটনা আমার কাছে প্রচুর আছে। কিন্তু খুব বিশ্বাস করুন, আমি না সেগুলো কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। মানে আপনাদের কতটা ভালো লাগবে সেটা আমার কোনো গ্যারান্টি নেই। ওই জন্য তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দেখছি কত তাড়াতাড়ি যদি এর মধ্যে ঘটনা আরও এসে যায়, বা যে ঘটনাগুলো আমার কাছে এসছে সেগুলোকে কিভাবে বলা যায় বা উপস্থাপনা করা যায়, আমি নিশ্চয়ই করব। তো আজকের মতো আসি।